ভালো আছো। আর ভালো তো থাকতেই হবে, কারণ এখন ডিসেম্বরের শেষ সপ্তাহ চলছে, একদম পুরো উৎসবে মুখর চারদিক, তো ফেস্টিভ ভাইবস চারদিকে, তো ভালো তো থাকতেই হবে এই সময়। এবং এই উৎসবের মরশুমে আজকে আবার আমরা বেরিয়ে পড়েছি একটা খুব সুন্দর লং উইকেন্ড ট্রিপে। ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি, এবং এবারের ট্যুরটা একটু অন্যরকম। আর তোমরা জানোই, যারা আমাকে নিয়মিত ফলো করো বা যারা আমার চ্যানেলে ভিডিও দেখো, তারা নিশ্চয়ই জানো যে আমার অত ট্যুরিস্টিক প্লেস পুরোটা ভালো লাগে না, একটু অফবিট, একটু নিরিবিলি জায়গায় আমি বেশি পছন্দ করি। তো সেটাই ছিল অন্যতম কারণ এবার এই জায়গাটা খুঁজে বার করার। আর আজকে আমরা বাড়ি থেকে বেরিয়েছি প্রায় সকাল 8টা নাগাদ, একদম ডট 8টায় বাড়ি থেকে বেরিয়েছি, এবং এখন আমরা এসে পৌঁছে গেছি খড়গপুর ছাড়িয়ে বেশ কিছুটা দূরে একটা জায়গায়। খড়গপুর থেকে আমরা প্রায় 10-12 কিলোমিটার এসেছি, এবং এই জায়গাটার নাম হচ্ছে কাজলা। এখানে এসে এখন আমরা একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি, এখানে আমরা একটু চা খাবো, খেয়ে আমরা আবার জার্নি কন্টিনিউ করব। এখন বাজে প্রায় সকাল 11:15, এবং আমরা একটু জাস্ট দাঁড়ালাম। এখানে দুধ চা ছিল, র চা ছিল না, তো আমরা বললাম র চা বানিয়ে দেওয়ার জন্য। তো এখন এই একটু র চা খাই, চাটা খেয়ে আবার গাড়িতে উঠে তোমাদের সঙ্গে কথা বলছি। ওখান থেকে চা খেয়ে বেরিয়ে আমরা এখন পৌঁছে গেছি বেলদার রানওয়েতে। সামনে যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কোনো রাস্তা না, এটা রানওয়ে। এটা তোমাদের বোধহয় আগের ভিডিওতেও বলেছিলাম। যাই হোক, তো এটা করা হয়েছে ইমার্জেন্সি পারপাসে, যাতে ডিফেন্সের বা এয়ারফোর্সের এয়ারক্রাফটগুলো ল্যান্ড করতে পারে ইমার্জেন্সি সিচুয়েশনে, সেই জন্য এটা করা হয়েছে। এবং দেখে আশা করি বুঝতে পারবে বিভিন্ন জায়গায় মার্কিং করা রয়েছে, এবং দেখো এখানে কিন্তু কোনো পার্মানেন্ট ডিভাইডার নেই রাস্তায়। এটাই হচ্ছে এর কারণ এটা রানওয়ে একটা। এই রানওয়েটা বেশ লম্বা, আমি যতদূর জানি এটা প্রায় 10 কিলোমিটার মতো আছে লম্বা, আমি এক্স্যাক্টলি জানি না, বাট যাই হোক বেশ অনেকটা লম্বা আছে। আর এখন বাজে সকাল 11:15, আমরা সকাল থেকে অলরেডি 3 ঘন্টায় প্রায় 170 কিলোমিটার ট্রাভেল করে নিয়েছি। এবার তোমাদের বলে দিই আমাদের এবারের ট্যুর প্ল্যানটা সম্পর্কে। এবারে আমাদের ট্যুর প্ল্যানটা একটু অন্যরকম। আমরা আজকে যাচ্ছি পারাদ্বীপে আমরা আগামী 2 রাত থাকবো। তারপরে আমরা পারাদ্বীপ থেকে আসবো সপ্তশয্যা সম্পর্কে বিশেষ কোনো ভিডিও বা বিশেষ কোনো ইনফরমেশন আমি কিন্তু ইন্টারনেটে পাইনি। ইউটিউবেও 2-4টে ভিডিও রয়েছে, বাট সেরকম কংক্রিট কিছু নেই। তো জায়গাটা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে, তো চলো সেই সমস্ত দেখাবো এই সিরিজের ভিডিওতে। আর সপ্তশয্যা থেকে আমরা যাব পঞ্চলিঙ্গেশ্বর আমি আগেও গেছি, বাট জায়গাটা বেশ ভালোই লাগে, তো সেই জন্য ভাবলাম এবারও ফেরার পথে একটা রাত পঞ্চলিঙ্গেশ্বরে কাটিয়ে তারপরেই ফিরবো। তো এই হচ্ছে আমাদের ট্যুর প্ল্যান, টোটাল 5 নাইটসের প্ল্যান রয়েছে আমাদের। চলো দেখি কীরকম কী হয়। আর আজকে ইচ্ছা আছে পারাদ্বীপ যাওয়ার পথে আমরা ডায়মন্ড ট্রায়াঙ্গেল এবং ওলাশুনি টেম্পলটা ঘুরে যাব, কিন্তু সেটা পুরোটাই ডিপেন্ড করছে আমরা কীরকম সময় পৌঁছোই তার উপরে। কারণ এখন আমরা যদি ডাইরেক্ট পারাদ্বীপ যাই, তাতেই আমাদের রিচিং টাইম দেখাচ্ছে সন্ধে 5:30। এখন তো শীতকাল, তো 5টার পরেই মোটামুটি অন্ধকার হতে শুরু করে দেয়। তো সেই জন্য যদি টাইম বেশি না থাকে, তো আমরা আজকে আর ওই জায়গাগুলো ঘুরে যাব না। তো সেক্ষেত্রে আমরা পারাদ্বীপ থেকে সপ্তশয্যা যাওয়ার পথে এই জায়গাগুলো ঘুরে যাব। তো আমিও জানি না আজকে কি হবে, যদি সময় থাকে তাহলে ওগুলো যাব, নাহলে সোজা পারাদ্বীপ চলে যাব। চলো এগোতে থাকি। এর আগের ট্রিপে তোমাদের মার্সিডিজ দেখিয়েছিলাম, এই ট্রিপে তোমাদের দেখাচ্ছি BMW 630i GT। দুর্দান্ত গাড়ি, জার্মান গাড়িগুলোর আলাদাই ব্যাপার। আর এই গাড়িটার ব্যাপারে সবথেকে ভালো আমার যে ব্যাপারটা লাগলো সেটা হচ্ছে, অনেকেই দেখি দামি গাড়ি চালায় কিন্তু গাড়ি কীভাবে চালাতে হয় সেটা জানে না। কিন্তু এই গাড়িটা যে চালাচ্ছে বেশ একদম রোড এটিকেটস মেনে, প্রপার রুল ফলো করে কিন্তু গাড়িটা চালাচ্ছে। এই ব্যাপারটা সত্যি খুব ভালো লাগলো। এর আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা গেছিলাম অযোধ্যা পাহাড় পুরুলিয়া, এবং আমরা গেছিলাম খড়গপুর বড়াগোড়া টাটা চান্ডিল হয়ে একটা নতুন রাস্তায়, যে রাস্তা দিয়ে সচরাচর লোকজন যায় না। তো তোমরা দেখেছো সেই ভিডিওটা? যদি দেখে থাকো তাহলে আমাকে জানিও যে ওই রুটটা তোমরা কেউ ফলো করেছো কিনা, এবং যদি ওই রুটে কেউ গিয়ে থাকো তাহলে তোমাদের কেমন লেগেছে। এবারে এই রাস্তাতেও প্রচুর ডাইভারশন দেখছি। 6-7 মাস আগে গেছিলাম ঋষিয়া নেচার ক্যাম্প, সেই ভিডিও নিশ্চয়ই তোমরা দেখেছো যদি দেখে থাকো। তো তখনও কিন্তু এত ডাইভারশন ছিল না, ডাইভারশনগুলো মেনলি ছিল কিন্তু ওড়িশার পার্টে। এবারে জানি না এখানেও কেন এত ডাইভারশন। রাস্তা তো ঠিকই ছিল, আবার এখানে কিসের কাজ হচ্ছে ভগবানই জানে। খড়গপুর পেরোনোর পরে এই নিয়ে আমরা 3rd ডাইভারশন ক্রস করছি। অনেকটা রাস্তা কভার করে চলে এসেছি, এবং আমাদের আর কিন্তু খুব বেশি দেরি নেই উড়িষ্যায় ঢুকতে। এখানে সামনে বোর্ড রয়েছে, এখান থেকে ভুবনেশ্বর মাত্র 256 কিলোমিটার, বালেশ্বর 59 কিলোমিটার্স, এবং আমাদের আজকের গন্তব্য পারাদ্বীপ এখান থেকে মাত্র 274 কিলোমিটার। তো এই 274 কিলোমিটার যেতে গুগল অনুযায়ী আমাদের সময় লাগবে 5 ঘন্টা 47 মিনিট, এবং আমাদের রিচিং টাইম কিন্তু এখনও দেখাচ্ছে বিকেল 5:31। এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের লাস্ট পয়েন্ট। এদিক থেকে যদি তোমরা উড়িষ্যায় ঢোকো, এবং আমরা জাস্ট এন্টার করে গেলাম এখন উড়িষ্যা।
এটা হচ্ছে উড়িষ্যার বালাসোর ডিস্ট্রিক্ট এবং 1 কিলোমিটারের মধ্যেই রয়েছে উড়িষ্যায় ঢোকার পর আমাদের প্রথম টোল। সকাল থেকে প্রায় 280 কিলোমিটার গাড়ি চালানো হয়ে গেছে এবং এবারে একটু রিফুয়েলিং করতে হবে এবং সামনেই দেখতে পেয়ে গেছি জিও বিপির পাম্প। তেলটা ভরে নিই চলো। তো জিও বিপির এই পেট্রোল পাম্প থেকে আমরা তেল ভরে নিলাম টোটাল 30.39 লিটার, মানে 30.4 লিটার মতো তেল ভরে নিলাম। এবার তোমাদের একটু রাস্তার সম্পর্কে আপডেট দিয়ে দিই। তো তোমরা যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করো তারা জানো যে এখানে বালেশ্বরের কাছে বেশ কিছু ডাইভারশন রয়েছে এবং রাস্তার কাজ চলছে। তো আমি আজকেও আস্তে আস্তে দেখলাম হ্যাঁ রাস্তার কাজ এখনও চলছে এবং ডাইভারশনগুলো রয়েছে। তো আর এমনিতে রাস্তার কন্ডিশন খুব একটা খারাপ কিছু নয়, মানে মোটামুটি এরকম স্মুথ রাস্তাই পাবে। এখান থেকে ধামারা যাওয়া যায়। ধামারা এখান থেকে মাত্র 61 কিলোমিটার, ওই বোর্ডটায় লেখা ছিল, এবং ধামারার পরেই পারাদ্বীপ। তোমরা তো সকলেই জানো যে পারাদ্বীপ জগৎসিংপুর জেলায় অবস্থিত একটি বন্দর শহর এবং ধামারাও কিন্তু তাই। ধামারাতেও পোর্ট রয়েছে যেটা খুব সম্ভবত ম্যানেজড বাই আদানি, আর পারাদ্বীপের পোর্টটা রয়েছে পোর্ট ট্রাস্ট অফ ইন্ডিয়ার অধীনে। তো এই পারাদ্বীপ নিয়ে আমি বেশ অনেক দিন ধরে এক্সাইটেড ছিলাম এবং উড়িষ্যায় বহুদিন থাকলেও পারাদ্বীপ যাওয়ার সুযোগ বা সময় কোনোটাই হয়নি। আর এবারেও পারাদ্বীপ ট্রিপের প্ল্যানটা করা মানে বলতে পারো একরকম কোনো জায়গায় বুকিং না পেয়েই কিছুটা আনপ্ল্যান্ডই বলতে পারো। আমি এখনও জানি না পারাদ্বীপ গিয়ে কী করবো, কোথায় থাকবো জানি, হোটেল একটা বুক করেছি, কিন্তু কি দেখবো, কোথায় যাবো বা কী কী অ্যাক্টিভিটিস কোনো কিছু প্ল্যান নেই। চলো পৌঁছোই আপাতত, তারপর দেখা যাবে। সামনে দেখতে পাচ্ছ একটা সুন্দর সাদা রঙের গাড়ি, এই যে ইন্ডিকেটার জ্বালিয়েছে, উফ দুর্দান্ত একটা গাড়ি। এটা হচ্ছে টাটা কার্ভ। আর এই টাটা কার্ভ যেদিন লঞ্চ হয়েছিল শ্রীরামপুর লেক্সাস মোটর শোরুমে, সেদিন আমিও সেখানে উপস্থিত ছিলাম এবং গাড়িটা কিন্তু এক কথায় অসাধারণ সুন্দর গাড়ি, ওয়াও। আর আমরা এখন আমাদের গন্তব্য থেকে আর মাত্র 125 কিলোমিটার দূরে। এই 125 কিলোমিটার কভার করতে গুগল অনুযায়ী আমাদের সময় লাগবে 2 ঘন্টা 48 মিনিট এবং এখন আমাদের রিচিং টাইম দেখাচ্ছে বিকেল 5টা। তো বুঝতেই পারছো ভালো স্পিড এবং ভালো সময় মেনটেন করে আমরা আজকে জার্নি কন্টিনিউ করতে পারছি। এখন বাজে দুপুর 2:10। আশা করছি 5টার মধ্যে পৌঁছেই যাব, অসুবিধা কিছু হবে না। আর এই রাস্তায় তোমরা যারা আসো তারা তো জানোই যে এখানে একটা স্পিড লিমিট আছে এবং সেটা কিন্তু খুব স্ট্রিক্টলি ফলো করা হয়। তো এখানকার স্পিড লিমিট গাড়ির জন্য আমি যতদূর জানি 80 কিলোমিটার পার আওয়ার। তো সেটা মেনটেন করেই চলার চেষ্টা করছি আমিও, এবং তোমাদেরও বলবো সেটা মেনটেন করে চলার চেষ্টা করো। সামনে আবার একটা টোল প্লাজা আছে, আমি জানি না এটা কোন টোল। আর এই রাস্তায় কিন্তু অনেকগুলো টোল প্লাজা রয়েছে, মানে আমি হিসাব করে দেখছিলাম, মানে পারাদ্বীপ অবধি পৌঁছতে আমাদের 800 থেকে 900 টাকা মতো শুধু টোলের পেছনে খরচা আছে। কি সুন্দর রাস্তা! আর এই রাস্তা ধরে আমরা সকাল থেকে এখন অবধি 390 কিলোমিটারেরও বেশি রাস্তা কভার করে ফেলেছি। এই রাস্তায় আর আমরা বেশিক্ষণ থাকবো না, আর মাত্র 6.5 কিলোমিটার থাকবো আমরা এই রাস্তায়। 6.5 কিলোমিটার পরে আসবে চান্ডিখোল এবং চান্ডিখোল থেকে আমরা বাঁদিকে ঢুকে যাব পারাদ্বীপের জন্যে। উড়িষ্যার এই রাস্তায় যে স্পিড ক্যামগুলো নিয়ে তোমরা ভয় পাও সেটা হচ্ছে ঠিক এইগুলো। দেখো মাঝখানের টাওয়ার আর পুরো রাস্তাটা জুড়ে 1 2 3 4 5 6 7টা ক্যামেরা, 7টা না 6টা ক্যামেরা, 6টা লেনের জন্য 6টা ক্যামেরা। আর এই হচ্ছে টাওয়ার। এগুলোই হচ্ছে ওই যে স্পিড ক্যাম যেগুলো আছে, ওই স্পিড ক্যামের আইডেন্টিফিকেশান। এটা দেখলেই বুঝতে পারবে যে এগুলোই স্পিড ক্যাম এবং এগুলো থেকে কিন্তু সাবধানে থাকতে হবে। ব্যাপার হচ্ছে এখন তোমরা অনেকেই অনেক রকম অ্যাপ ইউজ করো এই স্পিড ক্যাম ডিটেক্ট করার জন্য। একটা অদ্ভুত জিনিস, মানে আমি জানি না কেন এটা করে সবাই। স্পিড ক্যাম অ্যাভয়েড করার থেকে নিয়ম মেনে রাস্তায় গাড়ি চালালেই তো হয়, তাহলেই তো আর এই স্পিড ক্যামগুলোকে ভয় পাওয়ার দরকার নেই। বাট এনিওয়েজ এগুলো একটু খেয়াল রেখো। ভুবনেশ্বর থেকে আমরা মাত্র আর 62 কিলোমিটার দূরে, বিশাখাপত্তনম থেকে 479 কিলোমিটার্স এবং চেন্নাই থেকে 1331 কিলোমিটার্স এবং পারাদ্বীপ থেকে আমরা আর মাত্র 84 কিলোমিটার দূর এবং সামনেই আর 1.5 কিলোমিটার গিয়ে আমরা ঢুকে যাব বাঁদিকে। চান্ডিগোল থেকে বাঁদিক নিয়ে আমরা এখন ঢুকে পড়েছি পারাদ্বীপের রাস্তায় এবং কেন্দ্রাপাড়া এখান থেকে 34 কিলোমিটার এবং পারাদ্বীপ এখান থেকে মাত্র 77 কিলোমিটার। আর আমাদের আর 2 ঘন্টা মতো সময় লাগবে, 2 ঘন্টা 6 মিনিট দেখাচ্ছে গুগলে। আমাদের আর 2 ঘন্টা মতো সময় লাগবে, গুগলে দেখাচ্ছে 2 ঘন্টা 6 মিনিট এবং এখান থেকে আমাদের হোটেল গোল্ডেন অ্যাঙ্কারের ডিস্টেন্স 81 কিলোমিটার। চলো এগোতে থাকি। আর সমুদ্রের দিকে যাচ্ছি আর যাওয়ার পথেই সামনে পড়ছে পাহাড়। উফ দুর্দান্ত দুর্দান্ত! এই রাস্তায় আমি প্রথমবারের জন্য যাচ্ছি আজকে এবং দেখো মানে বেশ সুন্দর লাগছে কিন্তু।
এদিকে দেখো একটা রয়েছে বুদ্ধিস্ট সাইট ললিতগিরি। তো এই ললিতগিরি, উদয়গিরি, রত্নাগিরি এগুলো সম্পর্কে সব বলবো তোমাদের। আর এই রাস্তাটাতেও না প্রচুর ডাইভারশন, মানে প্রচুর। আমরা এই রাস্তাটায় ঢুকে 11-12 কিলোমিটার মতো এসছি, তার মধ্যেই এতগুলো ডাইভারশন পেয়ে গেছি, মানে কি বলবো। যাই হোক, মানে রাস্তাটার কাজ চলছে বেসিক্যালি, তো সেই জন্য ডাইভারশন। ওই ডাইভারশনগুলো বাদ দিলে রাস্তার কন্ডিশন মোটামুটি ঠিকই আছে। এটার একটা আইডিয়া পেয়েছিলাম, কারণ যখন দেখলাম যে 81 কিলোমিটার যেতে 2 ঘন্টারও বেশি সময় দেখাচ্ছে গুগল ম্যাপ, ইনফ্যাক্ট এখনও দেখাচ্ছে 68 কিলোমিটার্সের জন্য 1 ঘন্টা 50 মিনিট। তো সেটা দেখে একটা ধারণা করতেই পেরেছিলাম। আর এই যে জায়গাগুলো বললাম, উদয়গিরি, রত্নাগিরি, ললিতগিরি, এগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং। এগুলো সম্পর্কে সব বলবো পরের ভিডিওতে। দেখতে পাচ্ছ সামনেই আর্চ টাইপের, এটা মানে কীরকম দেখো ব্যাপারটা। এখানে কাজ হচ্ছে, আর এখানে না পাইপ দিয়ে খুব সম্ভবত এটা কংক্রিট পাম্প চলছে এখানে, এবং কংক্রিট পাম্প করা হচ্ছে এখানে, এবং ওটাই এত সুন্দর আর্চের মতো লাগছে। এই দেখো, যে বলছিলাম তোমাদের কংক্রিট পাম্প, এই দেখো, এইটাই হচ্ছে কংক্রিট পাম্প, এখান দিয়েই যাচ্ছে কংক্রিট। এদিকে যে রাস্তাটা ঢুকে গেছে, ওদিকেই হচ্ছে ওলাশুনি টেম্পল এবং ললিতগিরি। রাস্তাটা কিন্তু বেশ ভালোই লাগছে আমার। এখানে ফ্লাইওভারের কাজ চলছে, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে এখন, বাট দ্যাট ইজ ওকে। টুডেজ পেন টুমরোজ অ্যানাদার পেন, না সরি, টুডেজ পেন টুমরোজ গেন। রাস্তাটা কিন্তু বেশ ভালোই লাগছে, এবং দুদিকে গাছপালা আছে, বেশ ভালো লাগছে। এই দেখো রাস্তার কাজ হচ্ছে কীরকম, এবং এই কারণেই না রাস্তাটা জ্যাম। এটা যেমন হয়েই গেছে রাস্তাটা প্রায়, হয়তো এবার খুলেও দেবে কিছুদিনের মধ্যে। এইটাই একটা সমস্যা এই রাস্তায় এখন যারা আসবে তাদের জন্য, কিন্তু এই সমস্যার বেশি দিন থাকবে বলে আমার তো মনে হয় না। আরেকটা ব্যাপার আছে, যেহেতু পারাদ্বীপ মেনলি তোমার ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, পোর্ট এরিয়া, প্রচুর ট্রাক যায়, মানে পুরো ট্রাকের লাইন লেগেছিল পেছনে। যদিও আমাদের আটকাতে হয়নি কোথাও, বাট স্টিল মানে প্রচুর ট্রাকের ট্রাফিক রয়েছে এখানে, ট্যাঙ্কার, এই সমস্ত কিছু। এইটাই একটা ব্যাপার। এছাড়া কিন্তু রাস্তাঘাট মোটামুটি ঠিকই আছে, অসুবিধা নেই। কাজ চললে তো একটু এদিক ওদিক হবেই, বাট দ্যাটস ওকে। ফাইনালি আমরা হোটেলে চেক ইন করে চলে এসেছি আমাদের রুমে, এবং আমাদের রুম হচ্ছে রুম নাম্বার 110, যেটা পারাদ্বীপের গোল্ডেন অ্যাঙ্কার হোটেলের ফার্স্ট ফ্লোরে রয়েছে। প্রত্যেকবার তো রুমের ট্যুর দিই তোমাদের বটে, কিন্তু সেটা পুরো রুমটা ঘেঁটে ফেলার পরে। তো যাই হোক, এবারে চলো আমরা জাস্ট এসছি, হোটেলে পৌঁছেছি, এবং সবার আগে তোমাদের রুমের ট্যুরটা দিয়ে দিই। তো রুমের ভেতরে ঢুকে প্রথমেই বাঁদিকে দেখতে পেয়ে যাবে বেশ সুন্দর একটা টয়লেট, এবং এখানে দেখো বেশ সুন্দর গিজার রয়েছে, মানে গরম জল ঠান্ডা জলের ব্যবস্থা রয়েছে, এবং রয়েছে ওয়েস্টার্ন কমোড, এবং টয়লেটটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এবং এখানে রয়েছে একটা ওয়াশ বেসিন, এখানে রয়েছে মিরর, এবং এখানে কিন্তু 2টো সাবান, 2টো শ্যাম্পু, সমস্ত কিছু দেওয়া রয়েছে। ডান দিকে রয়েছে এই কাবার্ডগুলো, এবং এখানে কিন্তু একটা সেফটি ভল্টও দেখতে পাচ্ছি আমি এর ভেতরে। এই হচ্ছে আমাদের হোটেলের রুম, বেশ সুন্দর সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে রয়েছে একটা আয়না, এবং তার নিচে রয়েছে একটা টেবিল, যেখানে আমরা ব্যাগপত্র রেখেছি আপাতত। একটা বিশাল বড় ওয়ার্ক ডেস্ক রয়েছে, এবং তার উপরে রয়েছে একটা 32 ইঞ্চ স্মার্ট টিভি। স্মার্ট টিভি মনে হচ্ছে, এটা তোশিবার টিভি রয়েছে, স্মার্ট টিভি কিনা সেটা আমি জানি না, পরে দেখবো। আর বিছানাটা দেখো, মানে এটা 2টো সিঙ্গেল বেড, এবং আমি বুঝেছি কেন অয় রুম এদের থেকে রুম নেয়নি। এসি তো রয়েছে, একটা সুন্দর কেরিয়ারের 1.5 টনের এসি রয়েছে, এবং এখানে রয়েছে একটা টেবিল এবং 2টো বেশ সুন্দর চেয়ার। একটা বেশ বড় কাঁচের জানলা রয়েছে এখানে, এবং জানলা দিয়ে যে ভিউটা দেখা যাচ্ছে সেটা আর দেখানোর মতো কিছু নয়। আর রুমটা কিন্তু বেশ ভালো, তবে একটা কথা, রুমটা ভালো, কিন্তু রুমটা কিন্তু একটু ওভার প্রাইসড আছে বলেই আমার মনে হচ্ছে দেখে। ও, আর এখানে একটা ফ্রিজও রয়েছে, একটা মিনি ফ্রিজও রয়েছে এখানে। তো যাই হোক, এই ছিল রুমের ট্যুর। আর এখানে তো দেয়াই রয়েছে, দেখছো এখানে চা কফির কিট দেওয়া রয়েছে, আর নিশ্চয়ই ওয়াটার হিটারও থাকবে। তোমরা দেখেছিলে কালকে আমরা সন্ধ্যাবেলা এসে পৌঁছেছিলাম পারাদ্বীপ, এবং আমরা আছি এই হোটেল গোল্ডেন অ্যাঙ্কারে। হোটেলটা কিন্তু বেশ ভালো। কালকে আমরা তাড়াতাড়ি করে এসে রুমে চেক ইন করে নিয়েছিলাম, এবং কালকে তোমাদের রুমের একটা ওভারভিউ দিয়েছিলাম, কিন্তু হোটেলটা কালকে তোমাদের দেখানো হয়নি, সেটা আজকে দেখাবো। এখন আমরা জাস্ট বেরোচ্ছি, পারাদ্বীপ শহরে কিছু জিনিস আছে দেখার, তো সেগুলো আমরা দেখে আসবো। যেরকম মেরিন অ্যাকোয়ারিয়াম রয়েছে, লাইট হাউস রয়েছে, এছাড়া পারাদ্বীপ বিচ তো রয়েইছে, প্লাস এখানে রয়েছে একটা জগন্নাথ মন্দির। তো সেই সমস্তগুলো আমরা যাব, একটু এক্সপ্লোর করব। আর কালকে তোমাদের বলেছিলাম যে এখানে ইন্ডিয়ান অয়েলের রিফাইনারি এবং টাউনশিপ রয়েছে, তো চেষ্টা করব সেটাও একটু দেখার, এবং আমরা একবার চেষ্টা করব পারাদ্বীপ পোর্টে যাওয়ার। আমি এখানে খোঁজখবর নিয়ে জানলাম যে পারাদ্বীপ পোর্টে সাধারণ ট্যুরিস্টদের অ্যালাউ করা হয় না, তো দেখি কি আছে ব্যাপার। তো যদি ঢুকতে পারি ঢুকবো, নাহলে বাইরে থেকে যদি
ছবি তুলে দেখাতে পারি তো দেখাবো। আর হোটেলে এখানে যারা গাড়ি বা বাইক নিয়ে আসবে তাদের কিন্তু কোনো সমস্যা নেই, এখানে গাড়ি বা বাইক রাখার জন্য কিন্তু প্রচুর জায়গা রয়েছে। এই যে পুরো জায়গাটা দেখলে এটা কিন্তু পুরোটাই হোটেলের পার্কিং এবং এখানে সিসিটিভি লাগানো রয়েছে, কোনো সমস্যা কিন্তু নেই। এটাই হচ্ছে আমাদের হোটেল গোল্ডেন অ্যাঙ্কার। রাস্তা থেকে এরকম ভিউ পাওয়া যায়। কাল সন্ধ্যাবেলা আমরা পারাদ্বীপ এসে পৌঁছেছিলাম এবং তারপর আমরা একটু ঘুরেছি এদিক ওদিক পারাদ্বীপ শহরের। যতটুকু দেখেছি ততটুকু আমাদের কিন্তু বেশ ভালোই লেগেছে পারাদ্বীপ শহরটা। যদিও এই শহরের পুরো কর্মকাণ্ড, এই বন্দর এবং কিছু শিল্প যা রয়েছে পারাদ্বীপ শহরে এবং তার আশেপাশে সেগুলো ঘিরেই, কিন্তু তাও শহরটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। পারাদ্বীপ শহরটা এখনও কিন্তু সেই রকম টুরিস্টিক হয়ে উঠতে পারেনি। এখানে ট্যুরিস্টদের থাকার জন্য দুটোই মাত্র হোটেল রয়েছে, একটা হচ্ছে গোল্ডেন অ্যাঙ্কার যে হোটেলটায় আমরা রয়েছি এবং আরেকটা হচ্ছে এম্পায়ার পারাদ্বীপ। এই আমার পেছনে যেটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে এম্পায়ার পারাদ্বীপ। এবং এই দুটো হোটেলই না কিন্তু বেশ এক্সপেন্সিভ, মানে অ্যামিনিটিস প্রচুর রয়েছে, সুযোগ সুবিধা প্রচুর রয়েছে, বাফে ব্রেকফাস্ট সমস্ত কিছুই রয়েছে, কিন্তু এক্সপেন্সিভ রয়েছে। মানে সাধারণ ট্যুরিস্টদের জন্য এত এক্সপেন্সিভ হোটেল কতটা যুক্তিপূর্ণ এটা সত্যি মানে ভেবে দেখতে হবে আমাদের। বাট যাই হোক, এখানে রয়েছে এম্পায়ার হোটেল, হোটেলটা কিন্তু বেশ ভালো এবং এখানে রয়েছে ডেলি ক্যাফে এবং খুব সম্ভবত এটা একটা 3 স্টার রেটেড হোটেল। এবং কালকে সন্ধ্যাবেলা আমরা দেখছিলাম হোটেলটা কিন্তু বেশ সাজানো গোছানো এবং এখানে অনেক কিছু রয়েছে। এর ভেতরে সম্ভবত সুইমিং পুল টুল রয়েছে, মানে সমস্ত কিছুই রয়েছে এবং হোটেলটা দেখেই বোঝা যাচ্ছে যে একটু প্রিমিয়াম গোছের হোটেল। দেখো এই হচ্ছে এম্পায়ারের এন্ট্রেন্স। মানে এখনও সাধারণ ট্যুরিস্টদের জন্য কিন্তু পারাদ্বীপে সেইভাবে ট্যুরিজম ডেভেলপমেন্ট এখনও অবধি হয়নি, এটা আমার দেখে মনে হলো। তোমাদের যেরকম বলছিলাম যে পারাদ্বীপ শহরটা কিন্তু বেশ ভালো লেগেছে আমাদের। এবং দেখো এই রাস্তাটাই কিন্তু সোজা চলে যাচ্ছে বিচের দিকে। শহরটা কিন্তু বেশ সাজানো গোছানোই রয়েছে। কনসিডারিং ইটস অ্যান ইন্ডাস্ট্রিয়াল টাউন, অতটাও অপরিষ্কারও কিন্তু নয়। রাস্তাঘাট মোটামুটি পরিষ্কারই লাগছে দেখে, যদিও গাছের ঝরা পাতা। আর আমরা এখানে আসার দুদিন আগে পর্যন্ত এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তো সেই বৃষ্টির জন্য এখানে কিছু রাস্তার মানে এমনি যেরকম হয় আর কি, মানে কাদা খাদা দেখতে পাচ্ছি, বাট দ্যাটস অ্যাবসলিউটলি নর্মাল। সেই তুলনায় কিন্তু শহরটা পরিষ্কার পরিচ্ছন্নই বলা যায়। এই হচ্ছে পারাদ্বীপ কলেজ। কলেজের লোকেশনটা কিন্তু বেশ সুন্দর, দেখো একদম এখান থেকে বিচ আর মাত্র 1 থেকে 150 মিটার এবং সেই জায়গাতেই রয়েছে এই কলেজ। এই হচ্ছে পারাদ্বীপ লাইট হাউস। আমরা এখানে জিজ্ঞেস করলাম এবং লাইট হাউস খোলে দুপুর 3টে এবং খোলা থাকে বিকেল 5টা অবধি। তো আমরা অবশ্যই আসবো দুপুর 3টের সময় লাইট হাউস থেকে সমুদ্রটা কীরকম লাগে সেটা উপভোগ করতে। এই হচ্ছে পারাদ্বীপ মেরিন অ্যাকোয়ারিয়াম। আমরা একদম মেরিন অ্যাকোয়ারিয়ামে চলে এসেছি এবং মেরিন অ্যাকোয়ারিয়ামে ঢোকার জন্য কিন্তু এন্ট্রি ফি দিতে হয়। এখানে 20 টাকা করে আছে জনপ্রতি এন্ট্রি ফি, আর যদি তোমাদের কাছে ক্যামেরা থাকে তাহলে তার জন্য কিন্তু 30 টাকার একটা টিকিট লাগবে। তো আমরা নিয়েছি দুজনের জন্য প্লাস ক্যামেরার জন্য টিকিট। এবার চলো ভেতরে যাই। চলে এসেছি আমরা মেরিন অ্যাকোয়ারিয়ামের ভেতরে এবং বেশ সুন্দর সাজানো গোছানো রয়েছে কিন্তু, এবং এখানে প্রত্যেকটা সেলের ওপরে কিন্তু লেখা রয়েছে কী মাছ, তার বৃত্তান্ত সমস্ত কিছু কিন্তু এখানে তোমাদের লেখা রয়েছে। প্রথমেই দেখতে পেয়ে গেছি পিরানহা, তারপরে রয়েছে অ্যাঞ্জেল ফিশ। তো তোমরা এখানে যারা আসবে তাদের মানে মাছ সম্পর্কে এত জ্ঞান নিয়ে আসার দরকার নেই, তোমরা এখানে এসেই সমস্ত কিছু দেখে জেনে নিতে পারবে। চলো পুরো অ্যাকোয়ারিয়ামটা আমরা ঘুরে দেখি। আমার তো বেশ ভালো লাগছে। এদিকে রয়েছে বার্ব, এইসব মাছের নাম তো আমি কোনোদিনও শুনিনি আগে, কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। এটা কি? এটা কি শার্ক? আমি জানি না, আর এখানে কিছু লেখাও নেই, তো তোমরা যদি জেনে থাকো আমাকে জানিও এটা কি। আর এখানে কিন্তু প্রচুর জলজ উদ্ভিদও রয়েছে যেরকম তোমরা দেখতে পাচ্ছ, যেমন এখানে রয়েছে ডেনসা। মেরিন অ্যাকোয়ারিয়ামটা ছোট এখানে, কিন্তু কালেকশন প্রচুর। এখানে এসে আমাদের অনেক রকম জলজ উদ্ভিদ এবং প্রাণীর সঙ্গে পরিচয় হলো। এখানে দেখো কচ্ছপ। কচ্ছপ আমি এত চঞ্চল কোথাও দেখিনি, মানে জেনারেলি দেখি কচ্ছপ জলের নিচে ল্যাটকাচ্ছে, বাট এখানে দেখো কন্টিনিউয়াসলি কিন্তু ওরা সাঁতার কেটে বেড়াচ্ছে। আমার বেশ ইন্টারেস্টিং লাগলো ব্যাপারটা। আর শুধু তাই নয়, এখানে কিন্তু যেরকম বললাম তোমাদের মানে অনেক রকমের জলজ প্রাণী এবং উদ্ভিদের সঙ্গে আমাদের এখানে আলাপ হলো। রেড প্যারট গোল্ড, এই মাছগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। এখানে এগুলো খুব সম্ভবত অ্যাকোয়ারিয়ামেরও মাছ, আমি জানি না ঠিক, বাট যাই হোক বেশ ভালো লাগলো। আর এদিকে এসে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো তোমাদের। বিভিন্ন সমুদ্র সৈকতে এই শামুক, ঝিনুক এইসবের চাবের রিং খেয়ে না কিনেছো, কিন্তু সেগুলো যখন জীবন্ত অবস্থায় থাকে সেগুলো কীরকম দেখতে লাগে দেখেছো কখনো? দেখো এখানে এরকম চাবের রিং তো তোমরা যারা দীঘা, পুরী গেছো বা চাঁদিপুর গেছো তারা সবাই এগুলোর সঙ্গে পরিচিত, কিন্তু দেখো যখন এগুলো জীবন্ত থাকে তখন কীরকম থাকে। ওহ, বেশ সুন্দর লাগলো কিন্তু দেখতে। ওই দেখো ওদিকেও রয়েছে আরেকটা, মানে এখানে এরকম অনেকগুলো জিনিস আমি দেখতে পেয়েছি
এগুলো কি বলে আমি জানি না, আমার এই সম্পর্কে বিশেষ কোনো ধারণা নেই, বাট এগুলো দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগছে। দেখো, মেরিন অ্যাকোয়ারিয়ামের ঠিক উল্টো দিকেই রয়েছে এই আই লাভ পারাদ্বীপ লেখা বোর্ড। এই হচ্ছে পারাদ্বীপের মেরিন ড্রাইভ রোড এবং রাস্তাটা কিন্তু খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো। এখন যেহেতু বড়দিনের মরশুম, ছুটির মরশুম, উৎসবের মরশুম, তো সন্ধ্যেবেলা এই রাস্তাটা পুরো আলোয় সেজে ওঠে, আলোয় আলোকিত হয়ে ওঠে। সন্ধ্যাবেলা আসবো এবং তোমাদের দেখাবো সন্ধ্যাবেলা এই রাস্তার রূপ কীরকম থাকে। আর ওই হচ্ছে মেরিন অ্যাকোয়ারিয়াম, যেখান থেকে আমরা ঘুরে এলাম, তার উল্টো দিকেই রয়েছে আই লাভ পারাদ্বীপ। এটা দেখে কি মনে হচ্ছে? এই বিল্ডিংটা দেখে মনে হচ্ছে না আবহাওয়া দপ্তরের অফিস? এটা হচ্ছে ভারত সরকারের ইন্ডিয়ান মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্টের অফিস। পারাদ্বীপের রেসিডেন্সিয়াল এরিয়াটা কিন্তু রয়েছে এই দিকেই। এই সামনে বাঁদিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওই যে লাল হলুদ এবং মানে তার পাশের বিল্ডিংটা বেসিক্যালি ওটাই হচ্ছে পান্থনিবাস, কিন্তু খুব সম্ভবত পান্থনিবাসের রিস্ট্রাকচারিংয়ের কাজ চলছে। এবং দেখো এখানে পুরো গেটটাই রয়েছে ব্লক করা। তো বাঁদিকে দেখো, বাঁদিকে দেখতে পাচ্ছ যাত্রীনিবাস, তো এটাই ছিল পারাদ্বীপের পান্থনিবাস। তো এখন ওটা রিস্ট্রাকচারিংয়ের কাজ চলছে, সেই জন্য এখন ওখানে গেস্টদের থাকতে দেওয়া হয় না এবং খুব সম্ভবত ওটা মে ফেয়ার গ্রুপ অ্যাকোয়ার করে নিয়েছে এবং এরপরে হয়তো ওটা মে ফেয়ারের কোনো হোটেল হিসেবে আমরা বুক করতে পারবো। পারাদ্বীপ পোর্টে এখন সাধারণ ট্যুরিস্টদের ঢুকতে দেয় না বা অ্যালাউ করে না, তো সেই জন্য এখন জাস্ট এখানে বাইরে থেকে একটুখানি দেখতে পাচ্ছি। ভেতরে ঢোকার কিন্তু এখন আর কোনো পারমিশন সাধারণ ট্যুরিস্টরা পায় না। সামনেই একটা জাহাজ দাঁড়িয়ে রয়েছে, দেখো বেশ ভালোই লাগছে দেখতে এবং খুব সম্ভবত এটা ইন্ডিয়ান অয়েলের ডক। পারাদ্বীপ বন্দরে ঢোকার অনেক চেষ্টা করেও ঢুকতে পারিনি। অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে গেলাম, ট্রাফিক ম্যানেজারের সাথে কথা বললাম, ওখানে যে সিকিউরিটির দায়িত্বে যে সিআইএসএফের যে ইন্সপেক্টর আছেন তার সাথে কথা বললাম, কিন্তু কোনোভাবেই কোনো ব্যবস্থা করতে পারলাম না। মনের দুঃখে এখন চলে এসেছি পারাদ্বীপ মৎস্য বন্দরে। এটা যেটা দেখতে পাচ্ছ এটা মৎস্য বন্দরেরই একটা অংশ। হ্যাঁ দেখো, মাছের কন্টেনারগুলো সব রাখা রয়েছে আর এদিকেও রয়েছে কিছু মাছ ধরার নৌকো। মেন যে ফিশিং হারবারটা আছে সেটা হচ্ছে ওদিকেও যাব। আর এখান থেকে জায়গাটা দেখতে লাগছে খুবই সুন্দর, আমি সেই জন্য ভাবলাম তোমাদের এই জায়গাটা দেখাই। এদিকে দেখো, এটা যেটা দেখতে পাচ্ছি এটা খুব সম্ভবত কোস্ট গার্ডের কিছু হবে, স্পিড বোট বা কিছু। আর দূরে যেটা দেখতে পাচ্ছি ওটাই হচ্ছে নেহেরু বাংলা। আমরা যাব নেহেরু বাংলা, তার আগে চলো ফিশিং হারবারটা একটু ঘুরে দেখি। কি সুন্দর লাগছে জায়গাটা, উফ দুর্দান্ত। এ দেখো মাছ ধরার নৌকো, দেখো মৎস্য বন্দর, আর সেখানে মাছ খাওয়ার জন্য বক থাকবে না হয়? দেখো কত বক, দেখো উফ এইখানে দেখো একটা একদম পুরো আমার সামনে, বেশ সুন্দর। তো আবার পোজ দিয়ে দাঁড়িয়েও আছে। আর এদিকে দেখো, এটা আমি জানি না, এটা খুব সম্ভবত কোস্ট গার্ডেরই, অন্য কিছু হতে পারে, বাট একটা স্পিড বোট আসছে দেখো। এদিকে দেখো আরেকটি। এখন বাজে দুপুর 1:45 এবং আমরা দাঁড়িয়ে আছি পারাদ্বীপের মৎস্য বন্দর বা পারাদ্বীপের ফিশিং হারবারে। আর এদিকে দেখো সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে মাছ ধরার ট্রলার, আর ওদিকে রয়েছে আরও বেশি, মানে পুরো একদম এটা পুরো একদম মৎস্য বন্দর বলতে পারো পারাদ্বীপের। আর ওদিকে যেটা দেখতে পাচ্ছ ওটা খুব সম্ভবত নতুন টার্মিনাল তৈরি হচ্ছে মৎস্য বন্দরের, যেটা পুরোটাই এখনও আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। এদিকে দেখে মনে হচ্ছে এখানেই মাছ ধরে এখানেই শর্টিং সমস্ত কিছু করা হয়। এখনও পর্যন্ত জায়গাটা পুরো একদম জলে ভেজা, বোঝাই যাচ্ছে যে সকালবেলা এখানে কাজ হয়। বেশ ভালো লাগলো মৎস্য বন্দরটা। আর এখানে আসার জন্য যদি তোমাদের সাথে গাড়ি থাকে তাহলে তার গাড়ির জন্য 10 টাকা এন্ট্রি ফি এবং পার হেড 10 টাকা এন্ট্রি ফি লাগে। আমার বেশ ভালোই লাগলো জায়গাটা, একটু মাছের গন্ধ আছে বাট তো থাকবেই, কী করা যায়। বকগুলো দেখো শুধু, মানে এখানে মাছ আছে, মাছ খাওয়ার আশায় বকগুলো কেমন বসে আছে দেখো। যাই হোক চলো এখান থেকে আমরা বেরোই। আমাদের মেন অ্যাট্রাকশন পারাদ্বীপের লাইট হাউস আজকে যেতেই হবে। পারাদ্বীপের মৎস্য বন্দর দেখে আমরা এখন বেরিয়ে যাচ্ছি এবং আমরা যাচ্ছি এখন নেহেরু বাংলা। আর এই দেখো নতুন টার্মিনালটা কিন্তু বেশ সুন্দর তৈরি হচ্ছে এখানে, দেখো ওয়াও। এই হচ্ছে পারাদ্বীপের মৎস্য বন্দর, দেখতেই পাচ্ছ লেখা রয়েছে পারাদ্বীপ ফিশিং হারবার। তো এখান থেকেই আমরা এখন ঘুরে এলাম। আর এখানে এন্ট্রি ফি রয়েছে, সামনেই রয়েছে টিকিট কাউন্টার, মাঝখানে যেটা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে টিকিট কাউন্টার। ফিশিং হারবার থেকে বেরিয়ে নেহেরু বাংলা যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ সুন্দর, গাছ ফাছ রয়েছে বেশ চারদিকে। এখান দিয়ে আবার বাসও যায় দেখছি, আমাদের পেছনেই একটা বাস আসছে। আমরা এখন যে জায়গাটায় আছি এই জায়গাটার নাম হচ্ছে নেহেরু বাংলা। আর এখানে যেটা দেখতে পাচ্ছ জওহর গেস্ট হাউস, এই যে জওহর গেস্ট হাউস, এটা হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহেরুর নামে এই জওহর গেস্ট হাউস। পারাদ্বীপ পোর্ট যখন উদ্বোধন হয় পণ্ডিত জওহরলাল নেহেরু এখানে এসে বেশ কয়েকদিন ছিলেন, তো সেই থেকে এই জায়গার নাম হয়ে গেছে নেহেরু বাংলা। আর এই গেস্ট হাউসটার নাম হচ্ছে জওহর গেস্ট হাউস। আর এদিকে সেরকম কিছু নেই, এদিকে জাস্ট একটা পিকনিক স্পট আছে নেহেরু বাংলা, এবং সেখানে 50 টাকা দিয়ে গাড়ি পাস করে তোমরা দেখে আসতে পারবে। সেরকম বিশেষ কিছু নেই এখানে। নেহেরু বাংলা থেকে আমরা বেরিয়ে পড়লাম, আবার আমরা চলে যাচ্ছি হোটেলের দিকে এবং সেখানে গিয়ে গাড়ি রেখে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আমরা যাব লাইট হাউস।
নেহেরু বাংলায় জিজ্ঞেস করলাম যে ওখানে থাকার ব্যবস্থা আছে কি না, জওহর গেস্ট হাউসে। তো ওখানে থাকার ব্যবস্থা আছে, কিন্তু সেটা পুরোপুরি হচ্ছে পোর্ট অফিসিয়ালসদের জন্য। পারাদ্বীপ পোর্টে অফিসিয়ালস যারা রয়েছেন তাদের জন্যই এখানে রয়েছে গেস্ট হাউস। কিন্তু যদি কেউ পোর্টের চেয়ারম্যানের থেকে ক্লিয়ারেন্স নিয়ে আসতে পারে তাহলে কিন্তু এখানে সে থাকতে পারবে, অসুবিধা কিছু নেই। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, মানে এই পুরো শহরটাই হচ্ছে পোর্টকে কেন্দ্র করে মূলত, সেটা তোমরা জানোই। ওখানে 50 টাকা দিয়ে গাড়ি রেখে জাস্ট ওই বিচটা দেখতে যাওয়ার মানে কোনো যুক্তি আমি খুঁজে পেলাম না, সেই জন্য আর গেলাম না। আমরা তো গিয়ে যাব লাইট হাউসে, তারপর সেখান থেকে একটা ছবি পোস্ট করব। ছবিটার ক্যাপশন কি এটা হতে পারে, আই কেম আপন আ লাইট হাউস। আই কেম আপন আ লাইট হাউস, এটা একটা বিখ্যাত বই। কাকে নিয়ে লেখা এবং কার লেখা বলতে পারবে? নেহেরু বাংলা থেকে পারাদ্বীপ সিটির দিকে যাওয়ার রাস্তাটা দেখো কি সুন্দর, পুরো দুদিকে গাছ, ছায়া ঘেরা রাস্তা, অসাধারণ লাগছে কিন্তু। আর রাত্রির বেলা এখানকার পরিবেশ কীরকম হবে ভাবতে পারছো? তবে নেহেরু বাংলাটা কিন্তু একদম মানে পারাদ্বীপ শহরের একটা প্রান্তে বলতে পারো। আর আমাদের হোটেলটা যেদিকে, ওই দিকটা থেকে বিচটা কাছে, একটু তাও কিছু আছে। মানে পারাদ্বীপ তো তোমরা বুঝতে পেরে গেছো এতক্ষণে যে কোনো ট্যুরিস্টিক সিটি নয় বা কোনো ট্যুরিস্টিক ডেস্টিনেশনও নয়, ট্যুরিজমের সেভাবে সেই অর্থে কোনো ডেভেলপমেন্ট হয়নি। বাট স্টিল মানে এইখানে থাকতে তো মানে কেমন একটা লাগবে। আমরা যে জায়গাটায় আছি আমাদের গোল্ডেন অ্যাঙ্কারের ওই দিকটা তাও একটু ঠিকঠাক, মানে একটু লোকজনের দেখা পাওয়া যায়। যাই হোক, এই রাস্তাটা এনজয় করি একটু, বেশ সুন্দর লাগছে। ওফ, দুর্দান্ত। এই ওপরে এটা কি আমি ঠিক বুঝতে পারছি না, তবে খুব সম্ভবত এখানে ওই জিনিসপত্র আনলোডিং করে ডাইরেক্ট প্ল্যান্টে নিয়ে যাওয়ার জন্য এই ব্যবস্থা, ভায়াডাক্ট টাইপের বানানো আছে। এখান থেকে ডান দিকে চলে গেলে আমরা চলে যাবো পারাদ্বীপ সিটির দিকে। আর যদি বাঁ দিকে দেখো তাহলে এখানে একটা পোর্টের এন্ট্রি রয়েছে, এবং এটা মেনলি হচ্ছে কার্গো এন্ট্রি। যেরকম তোমরা দেখতে পাচ্ছ এখান দিয়ে কিন্তু প্রচুর মালপত্র যায়। এখান থেকে বাঁ দিকে চলে গেলে আমরা আবার ঢুকে যাব পারাদ্বীপ শহরের দিকে, এবং যদি সোজা চলে যাও তাহলে তোমরা চলে যাবে কটকের দিকে। এটাই খুব সম্ভবত কটক পারাদ্বীপ রোড। এখানে ট্রাফিক পুলিশ তো আমি দেখতে পাচ্ছি না, ট্রাফিক নিয়ে সেরকম কোনো সমস্যা এখানে আমার চোখেও পড়েনি। মোটামুটি সবাই কেয়ারফুলি গাড়ি বা বাইক চালাচ্ছেন আমি যা দেখতে পাচ্ছি। ঢুকে গেলাম আবার সিটির দিকে, এবং এই রাস্তায় কিছুটা গেলেই আমরা পেয়ে যাব পারাদ্বীপ গলফ ক্লাব। ওয়েলকাম টু পারাদ্বীপ পোর্ট অথরিটি। দেখো এই হচ্ছে পারাদ্বীপ গলফ ক্লাবের ভেতরে। এখানে কিন্তু এখন শীতকালে প্রচুর লোকজন এসেছেন, ওনারা এখানে বসে সময় কাটাচ্ছেন, বেশ ভালো লাগছে কিন্তু। দেখো কি সুন্দর, পোর্ট সিটির মধ্যে এইরকম গলফের মাঠ। ওফ, বেশ সুন্দর লাগছে কিন্তু। ওয়াও, ক্যালকাটা গলফ ক্লাব তো আমার দেখা হয়নি, তো চলো পারাদ্বীপ গলফ ক্লাবই দেখে নিলাম আর কি। বেশ ভালোই লাগলো কিন্তু পারাদ্বীপ গলফ ক্লাব, পরিবেশটা বেশ ভালো। কিন্তু এখন ব্যাপারটা অনেকটা পার্কের মতো হয়ে গেছে, বাট স্টিল মানে ভালোই লাগছে। আর যেরকম হয় বুঝতেই পারছো, একটা ইন্ডাস্ট্রিয়াল সিটি, পোর্ট সিটি, সেখানে টুরিস্টিক অ্যাক্টিভিটিস কী বা থাকবে। তো এখানকার স্থানীয় লোকজনও হয়তো এভাবেই এসে সময় কাটান, আর সন্ধ্যাবেলা হয়তো একটু বিচে যান। মোটের ওপর পারাদ্বীপ ভ্রমণ কিন্তু আমার বেশ ভালোই লাগছে, আর আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে জায়গাটা, সেটা তোমাদের অনেকবার বলেছি, আবারও বললাম। বাদিকে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পারাদ্বীপ পোর্ট অথরিটির অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। এবং আজকে সকাল থেকে যে কতবার এই বিল্ডিংয়ের চক্কর কাটলাম শুধু পারাদ্বীপ বন্দরে ঢোকার একটা পারমিশনের আশায়, বাট সেসব আর কিছুই হলো না। তোমরা অলরেডি দেখে নিয়েছো সেটা। আমরা এখন যে জায়গাটার দিয়ে যাচ্ছি এই জায়গাটার নাম হচ্ছে মধুবন, আর এটা কিন্তু পুরোপুরি রেসিডেন্সিয়াল এরিয়া। দেখতেই পাচ্ছ চারদিকে থাকার ঘরবাড়ি রয়েছে। এগুলো খুব সম্ভবত সরকারি কোয়ার্টার, পোর্ট ট্রাস্টের অফিসারদের জন্য বানানো। কোয়ার্টারগুলো কিন্তু বেশ সুন্দর, রেসিডেন্সিয়াল এরিয়াটা কিন্তু বেশ সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্নই লাগছে দেখে। এটা হচ্ছে একটা বায়ো টয়লেট যেটা রাখা রয়েছে পারাদ্বীপ বিচে, এবং এটা হচ্ছে অনলি ফর লেডিজ। এটা কিন্তু খুবই প্রয়োজনীয় একটা জিনিস। বিচ থেকে লাইট হাউসটা কি সুন্দর লাগছে দেখতে। 3টে বেজে গেছে আর আমরা এখন চলে এসেছি পারাদ্বীপ লাইট হাউসে। লাইট হাউসটা জাস্ট খুললো আর আমরা এখন উঠবো লাইট হাউসের ওপর। এখানে খুব সম্ভবত টিকিট আছে, চলো দেখি কি অবস্থা ভেতরে। লাইট হাউসে আমি প্রথমবার ঢুকবো, খুব এক্সাইটেড। ঢুকে পড়েছি লাইট হাউসে। এখানে পার হেড এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা, এবং ক্যামেরার জন্য কিন্তু তোমাদের দিতে হবে 20 টাকা। চলো এখন এরকম ঘোরানো সিঁড়ি দিয়ে লাইট হাউসের ওপরে উঠি। এক্সাইটিং ব্যাপার। এরকম নর্মাল সিঁড়ি করাই রয়েছে, তো উঠতে কোনো অসুবিধা হবে না, জাস্ট উঠতে হবে সিঁড়ি ভেঙে, এইটুকুই। এই দেখো, এই হচ্ছে লাইট হাউসের টপ মোস্ট পয়েন্ট, এবং শেষের একটুখানি উঠতে একটু কষ্ট হতে পারে, কারণ ওটা না এরকম লোহার সিঁড়ি, যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ স্ক্রিনে। বাট এটাই হচ্ছে লাইট হাউসের টপ মোস্ট পয়েন্ট। আর এখান থেকে দেখো শুধু সমুদ্রটা, উফ, দুর্দান্ত ভিউ একটা পাওয়া যাচ্ছে, দুর্দান্ত দুর্দান্ত ভিউ। দেখো শুধু এখান থেকে সমুদ্রটা,
অসাধারণ, এতটাই যে কষ্ট করে উঠলাম, মানে খাটনি সার্থক। এই হচ্ছে পারাদ্বীপ সিটি, যেটা দেখতে পাচ্ছ সোজা ওটাই হচ্ছে এম্পায়ার হোটেল, এবং তারপরেই রয়েছে আমাদের গোল্ডেন অ্যাঙ্কার। আর এদিকে যেটা দেখতে পাচ্ছ মাথায় ফুটবলওয়ালা বিল্ডিং, এটাই হচ্ছে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের অফিস। আর এদিকে দেখো পারাদ্বীপ শহরটা, শুধু দেখো এদিকে। আর ওই যেটা দেখতে পাচ্ছ ওদিকে, ওটাই হচ্ছে পারাদ্বীপ পোর্ট, সেটা তোমরা অলরেডি জানো। দেখো পারাদ্বীপ পোর্টটা দেখো, এর থেকে বেশি আর জুম করতে পারছি না, বাট এখান থেকে অসাধারণ লাগছে দৃশ্য। আর এখানে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। আর সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ না ছোট, ওটা হচ্ছে ইনডোর স্টেডিয়াম। এই হচ্ছে পারাদ্বীপ শহরের একটা প্যানোরামিক ওভারভিউ, দেখে নাও লাইট হাউসের ওপর থেকে। উফ, পোর্টটা শুধু দেখো। আর এই হচ্ছে পারাদ্বীপ বিচ, দেখো এখানে বিচটা। আর এই দেখতে পাচ্ছ কিছু নৌকো, এগুলো মাছ ধরার নৌকোই হবে। একটু আগে গাড়ি নিয়ে এই দিক দিয়ে গেছিলাম, একদম বিচের ধার দিয়ে একটা রাস্তা আছে, এদিক দিয়ে আমরা গেছিলাম, বেশ সুন্দর লাগছিল। আর এটাই হচ্ছে লাইট হাউসের সেই লাইট। আর এই হচ্ছে আই লাভ পারাদ্বীপ। উফ, দুর্দান্ত লাগছে। আমি শুধু ভাবছি রাত্রিবেলা বা সন্ধ্যেবেলা এখান থেকে ভিউটা কীরকম লাগবে। এত সুন্দর হাওয়া দিচ্ছে না, মানে এখান থেকে নিচে নেমে যেতেই ইচ্ছে করছে না। তো এই ছিল লাইট হাউস থেকে পুরো পারাদ্বীপ শহরের একটা ভিউ। আর লাইট হাউস থেকে আমরা নেমে চলে এসেছি এখন, দেখো পেছনে দেখা যাচ্ছে লাইট হাউস। আর জায়গাটা বেশ সুন্দর। আমরা 10 টাকা পার হেড টিকিট কেটে উঠেছিলাম উপরে, এবং ক্যামেরার জন্য 20 টাকা চার্জ দিতে হয়েছিল। আর এই লাইট হাউসের টাইমিং হচ্ছে দুপুর 3টে থেকে বিকেল 5টা। আর মোটামুটি সপ্তাহে 7 দিনই খোলা থাকে এই লাইট হাউস। আর লাইট হাউসের কিছু টেকনিক্যাল স্পেসিফিকেশন যেগুলো আমরা দেখতে পেলাম এখানে লাইট হাউসে ঢোকার মুখে, স্ক্রিনে দিয়ে দিলাম। যাদের ইন্টারেস্ট আছে তোমরা ভিডিওটি পজ করে দেখে নিতে পারো। সমুদ্রের হাওয়া গায়ে মেখে পারাদ্বীপ এলে সমুদ্র সৈকত থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরের এই জগন্নাথ মন্দিরটা অবশ্যই একবার ঘুরে যাও। কলিঙ্গ স্থাপত্যের সুন্দর কারুকার্য চোখে পড়বে খুব সহজেই। ভিতরে জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রার দর্শন, আর চারপাশে শান্ত সবুজ পরিবেশ। ভ্রমণের দৌড়ঝাঁপের মাঝে এই ছোট্ট থামাটা কিন্তু সত্যিই খুব দরকারি, মনটা যেন একটু স্থির হয়ে যায়। জগন্নাথ মন্দির থেকে ঘুরে এসে আবার ফিরে এলাম বিচে। একটু হাঁটলাম, ঢেউয়ের শব্দটা যেন মাথার ভেতরে সব টেনশন ধুয়ে দিচ্ছে। তারপর সোজা চলে এলাম বিচের ওপরেই থাকা পারাদ্বীপ ক্যাফেতে। জায়গাটা বেশ পরিপাটি, আর শুনলাম এটা নাকি জেএসডব্লিউ গ্রুপের একটা সিএসআর উদ্যোগ। সমুদ্রের হাওয়ার মধ্যে 1 কাপ গরম চা, ঠিক যেটা দরকার ছিল। চা শেষ করে বেরোতেই নজরে পড়লো বিচের পাশেই বিশাল এক গাড়ির পার্কিং, আর তার পাশে লেখা ওড়িয়াতে একটা বোর্ড, আমো বেলাভূমি, মানে আমাদের বেলাভূমি। শুনেই ভালো লাগলো, মনে হলো জায়গাটাকে নিচের মতো করে আগলে রেখেছে পারাদ্বীপ। বসার জন্য আরও সুন্দর করে বেশ কয়েকটা স্পট বানানো আছে, যেখানে বসে একটু সময় কাটানো যায়। আর বিচ থেকে উঠে আসতেই আরেকটা সারপ্রাইজ, বাচ্চাদের জন্য একটা প্লে এরিয়া, যেটা বিজু ময়দান নামেও পরিচিত। সব মিলিয়ে পারাদ্বীপ শহরে একটা ছোট্ট পোর্ট সিটি ভাইব কিন্তু বেশ টের পাওয়া যায়। তো এখন আমরা যাত্রা শুরু করেছি পারাদ্বীপ থেকে বেরিয়ে ওলাশুনি যাওয়ার উদ্দেশ্যে। নেতাজি মোড় পেরিয়ে গেলাম, এবং বাদিকে যেটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে পারাদ্বীপের বাস স্ট্যান্ড। এখান থেকে কিন্তু কলকাতা, ভুবনেশ্বর এবং আশপাশের সমস্ত ইম্পর্টেন্ট সিটিতে যাওয়ার ডাইরেক্ট বাস অ্যাভেলেবেল রয়েছে। ডান দিকে যাই দেখতে পাচ্ছ সবই কিন্তু পোর্টেরই বিভিন্ন অংশ। এখানেও একটা কার্গো আনলোডিং ডক রয়েছে। তো পারাদ্বীপ শহরটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, যদিও এটা কোনো টুরিস্টিক ডেস্টিনেশন নয়, বা এটা মেনলি, যেমন বলেছি তোমাদের, এটা মেনলি ইন্ডাস্ট্রিয়াল টাউন, কিন্তু তা সত্ত্বেও আমার কিন্তু শহরটা বেশ ভালো লেগেছে। পারাদ্বীপ শহর ছেড়ে আমরা এখন বেরোচ্ছি। যদি তোমরা ছোটোখাটো উইকেন্ড ট্যুর প্ল্যান করতে চাও তাহলে পারাদ্বীপও আসতে পারো। একটা দিন পারাদ্বীপে কাটাতে খারাপ লাগবে না, এটুকু বলতে পারি। আর আজকে আমাদের প্ল্যান রয়েছে, আজকে আমরা যাব সপ্তশয্যা। সেখানে গিয়ে আমরা থাকবো ফরেস্ট ডিপার্টমেন্টের সপ্তশয্যা নেচার ক্যাম্পে। সপ্তশয্যা যেতে আমাদের এখনও বেশ কিছুটা সময় লাগবে, পৌঁছতে বিকেল হয়েই যাবে, এবং সপ্তশয্যা তোমরা দেখতে পাবে আগামী ভিডিওতে। আজকে সপ্তশয্যা যাওয়ার পথে আমরা ঘুরে যাব ওড়িশার ডায়মন্ড ট্রায়াঙ্গেল এবং ওলাশুনি মন্দির। তো প্রথমে আমরা যাব ওলাশুনি মন্দির, তারপরে আমরা ডায়মন্ড ট্রায়াঙ্গেল যাব, এবং ডায়মন্ড ট্রায়াঙ্গেল সম্পর্কে তোমাদের বলবো। ডায়মন্ড ট্রায়াঙ্গেলের 3টে পয়েন্টের প্রথম পয়েন্টে পৌঁছে আমরা যে নদীটা পেরোচ্ছি এটা হচ্ছে মহানদী। মহানদী সম্পর্কে তো তোমরা সবাই জানো, এই মহানদী গিয়ে আবার পারাদ্বীপে সাগরে মিলিত হয়েছে। সামনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ খুব সম্ভবত ওই পাহাড়ের ওপরেই রয়েছে ওলাশুনি মন্দির। এই যে এখান থেকে আমাদের বাঁ দিকে রাস্তা ঢুকে যেতে হবে ওলাশুনি মন্দিরের জন্য। ডান দিকে রয়েছে পাহাড় আর এরকম জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা।
আর এটা কিন্তু আমরা এখন উঠছি বেসিক্যালি পাহাড়ের ওপরে। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি ওলাশুনি মন্দির, আর এই সিঁড়ি দিয়ে আমরা উঠে যাবো ওলাশুনি মন্দিরে। আর তার পাশেই রয়েছে ওলাশুনি নেচার ক্যাম্প। আর এদিকে দেখো, এদিকে গাড়ি রাখার জন্য প্রচুর জায়গা রয়েছে, অসুবিধা কিন্তু কিছু নেই। চলো আমরা মন্দিরে যাই এবার। এই হচ্ছে ওলাশুনি মন্দির। ওলাশুনি মন্দিরটা বেশ ভালো, এবং আজকে যেহেতু ছুটির দিন, আজকে শনিবার, তো সেহেতু কিন্তু প্রচুর লোক সমাগম হয়েছে এবং এখানে পুজো দেওয়ার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু তোমরা পেয়ে যাবে। এই মন্দিরের উপরে ওঠা সিঁড়িগুলো এত উঁচু উঁচু, তো ওইটার জন্য না বেশ সমস্যা হলো, মানে ফিটনেসের তো মানে কি বলবো, দফা রফা। এদিকে ওলাশুনি মন্দিরের ওপর আরেকটি গেট রয়েছে, এবং তোমরা যদি এই গেট দিয়ে আসো তাহলে কিন্তু তোমরা সোজা গাড়ি নিয়েই চলে আসতে পারবে। দোকানপাট মানে অনেক কিছু রয়েছে এখানে, আর এদিকে রয়েছে গাড়ি রাখার জায়গা। তো গাড়ি নিয়ে এলে এদিক দিয়ে আসেই বেটার, তাহলে তোমাদের আর ওই সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে না। এই হচ্ছে ওলাশুনি নেচার ক্যাম্প। ওদিকে মন্দির, মন্দির থেকে এসে তোমরা সোজা বাঁদিকে ঢুকলেই পেয়ে যাবে এই ওলাশুনি নেচার ক্যাম্প। নেচার ক্যাম্পে এখন তালা দেওয়া রয়েছে, তার এখানে আমি কাউকে দেখতেও পাচ্ছি না, সেই জন্য আর ভেতরে ঢুকতে পারলাম না। তো বাইরে থেকে একটু দেখে নাও। ওটা যেটা দেখতে পাচ্ছি একটা টালির চাল টাইপের, ওটাই মনে হচ্ছে একটা কটেজ রয়েছে এখানে থাকার। নেচার ক্যাম্পটা দেখে মনে হচ্ছে এখন ইনকমপ্লিট রয়েছে। আর এখানে যারা গাড়ি নিয়ে আসবে তাদের জন্য কিন্তু ভেতরে পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই, পার্কিং আছে এইটা, মানে এখানেই তোমরা গাড়ি রেখে ভেতরে থাকতে পারবে। হ্যাঁ, আরেকটা জিনিস বলে রাখি, ওলাশুনির এই নেচার ক্যাম্পটিও কিন্তু ওড়িশা ফরেস্ট ডিপার্টমেন্টের দ্বারা ম্যানেজড, মানে ইকো ট্যুর ওড়িশা। আর এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই। তোমরা জানো সাধারণত নেচার ক্যাম্পগুলোতে যে প্যাকেজটা হয় সেটা ফুড ইনক্লুডেড থাকে, তার মধ্যে 4 টাইমস ফুড ইনক্লুডেড থাকে, বাট এখানে কিন্তু সেটা নেই। তো ওলাশুনিতে তোমরা যারা থাকবে তাদের কিন্তু খাবারের ব্যবস্থা নিজেদের করে নিতে হবে বাইরে, বা খুব সম্ভবত ওখানে কেয়ারটেকারদের বললে ওনারা এনে রান্নাবাড়ি করে দেন। এই হচ্ছে ওলাশুনির পাহাড় থেকে ভিউ। আমরা এখন আবার ঢুকে যাচ্ছি ললিতগিরির দিকে, ললিতগিরি বুদ্ধিস্ট মনাস্ট্রি। দেখো উপর লেখা রয়েছে ওলাশুনি কেভ, ললিতগিরি, সমস্ত কিছু এই রাস্তায়। চলো দেখি এখানে কি আছে। চলে এসেছি এখন টিকিট কেটে ললিতগিরি বুদ্ধিস্ট কমপ্লেক্সের ভেতরে। আর এখানে একটা মিউজিয়ামও রয়েছে, তো মিউজিয়ামের ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। আর এখানে ঢোকার জন্য এন্ট্রি ফি হচ্ছে পার পার্সন 20 টাকা। ক্যামেরার জন্য আলাদা করে কোনো টিকিট নেই। আর আমাকে টিকিট কাউন্টার থেকে বলে দিলেন দাদা যে এখানে কোনো গাইড নেই, গাইডের জন্য কাউকে কোনো পেমেন্ট করারও কোনো ব্যাপার নেই। এখন আমরা রয়েছি ললিতগিরি বুদ্ধিস্ট কমপ্লেক্সের মধ্যে, এবং এটা হচ্ছে ডায়মন্ড ট্রায়াঙ্গেলের একটা পার্ট। তোমাদের আমি বলেছিলাম ওড়িশার ডায়মন্ড ট্রায়াঙ্গেল সম্পর্কে। তো বুদ্ধ ধর্মের প্রচার ও প্রসার যখন হয় তখন ওড়িশার এই 3টে জায়গা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এক হচ্ছে ললিতগিরি, দেন রত্নগিরি এবং উদয়গিরি। এর মধ্যে ললিতগিরি হচ্ছে ওড়িশার জগৎসিংপুর ডিস্ট্রিক্টে অবস্থিত, এবং রত্নগিরি এবং উদয়গিরি কটক জেলায় অবস্থিত। সামনে রয়েছে দুটো মনাস্ট্রি, এখানে দেখতে পাচ্ছি মনাস্ট্রি 2 এদিক দিয়ে, আরেকটা সামনে রয়েছে মনাস্ট্রি 1। চলো আমরা মনাস্ট্রি 1টা ঘুরে আসি। এই হচ্ছে ললিতগিরি বুদ্ধিস্ট কমপ্লেক্সের মনাস্ট্রি 1। এখন মনাস্ট্রি বলতে জাস্ট এই ধ্বংসাবশেষটুকুই আছে। আমি যেটুকু পড়াশোনা করলাম ইন্টারনেটে ডায়মন্ড ট্রায়াঙ্গেল নিয়ে, তাতে এইটুকু ইনফরমেশন পেয়েছি। তোমাদের যদি ইন্টারেস্ট থাকে বা যদি আরও জানতে চাও, তাহলে তোমরা একটু নিজেরা ইন্টারনেট ঘেটে বা অন্যান্য রিসোর্সেস থেকে একটু ইনফরমেশন জোগাড় করে নিতে পারো। তো এই ছিল ললিতগিরি বুদ্ধিস্ট কমপ্লেক্স। এবার চলো আমরা যাব রত্নগিরি এবং উদয়গিরি। ললিতগিরিতে কিন্তু গাড়ি পার্কিং এর জন্য প্রচুর জায়গা আছে, তো অসুবিধা কিছু হবে না। এখানে দেখো মানে প্রচুর জায়গা পার্কিং এর। আর আজকে যেহেতু শনিবার, আজকে কিন্তু ভিড়ও হয়েছে বেশ ভালো। হাইওয়ে থেকে আমরা আবার ঢুকে যাচ্ছি রত্নগিরি এবং উদয়গিরির রাস্তায়। রত্নগিরি 12 কিলোমিটার এবং উদয়গিরি 6 কিলোমিটার। তো আমরা এখান থেকে সোজা এখন চলে যাব রত্নগিরি, ফেরার পথে উদয়গিরি দেখে আমরা আবার চলে আসব। এখন আমরা একটা নদীর ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। গুগলে দেখছি এই নদীটার নাম হচ্ছে কেলুয়া রিভার। রত্নগিরি পৌঁছানোর পথে এই শেষ 100 মিটার রাস্তা কিন্তু বেশ সরু, দেখতেই পাচ্ছ। এই জায়গাটা কিন্তু খুব কেয়ারফুলি ড্রাইভ করতে হবে। পৌঁছে গেছি এখন রত্নগিরি বুদ্ধিস্ট সাইট, এবং এখানেও কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে বেশ ভালোই। এবং এই হচ্ছে রত্নগিরি বুদ্ধিস্ট সাইট। চলো আমরা এবার ভেতরে ঢুকি। ডায়মন্ড ট্রায়াঙ্গেলের দ্বিতীয় পয়েন্ট রত্নগিরিতে এখন আমরা চলে এসেছি, এবং এখানেও রয়েছে প্রাচীন বুদ্ধিস্ট কিছু মনাস্ট্রি। চলো ওপরে গিয়ে দেখি। এখানেও কিন্তু তোমাদের বেশ অনেকটা ওপরে উঠতে হবে, এরকম পাথরের সিঁড়ি দিয়ে। আরেকটা জিনিস আমার কিন্তু এখানে চোখে পড়লো, এএসআই এর এই প্রত্যেকটা সাইটই কিন্তু বেশ ওয়েল মেনটেন। এবং এখানেও রয়েছে আরেকটি মিউজিয়াম। এদিকে রয়েছে প্রাচীন বুদ্ধিস্ট শিল্পের কিছু নিদর্শন। এই হচ্ছে রত্নগিরির বুদ্ধিস্ট মিউজিয়াম। এখানেও ওই গৌতম বুদ্ধের বিভিন্ন রকমের মূর্তি এবং বিভিন্ন রকমের পশ্চার এই সমস্ত কিছুই দেখানো হয়েছে। তবে ললিতগিরির মিউজিয়ামটা ছিল কিন্তু আরও রিচ, ওখানকার কালেকশন আরও অনেক বেশি ছিল। এটা দেখে নাও,
এটা দেখে বাঙালি হিসেবে একটু তো গর্বিত হলামই। আর এদিকেও রয়েছে বেশ কিছু মূর্তি, যেরকম তোমরা দেখতে পাচ্ছ। এই হচ্ছে রত্নগিরি বুদ্ধিস্ট মনাস্ট্রি। আমরা এখান থেকেই এখন ঘুরে দেখে এলাম। এখানে বাইরেও বেশ কিছু শিল্পকর্ম রাখা রয়েছে, আর এগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। যদিও এর ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে আমার সেরকম কোনো ধারণা নেই, কিন্তু দেখতে তো বেশ ভালো লাগছে। আমরা ওখানে গাড়ি রেখেছিলাম, দেখলে তোমরা, এবং ওখানে গাড়ি রাখার জন্য 50 টাকা পার্কিং চার্জ দিতে হলো। এখানে কিন্তু অ্যাকচুয়ালি পার্কিংয়ের জন্য কোনো ফি নেই, পার্কিং এখানে অ্যাভেলেবেল ফর ফ্রি। দেখো এখানে পার্কিংয়ের জন্য প্রচুর জায়গা রয়েছে, তো যারা আসবে তারা একদম সোজা মিউজিয়ামের সামনে চলে আসবে এবং এখানে ফ্রি পার্কিং পেয়ে যাবে। আর তোমাদের একটা ভুল ইনফরমেশন দিয়েছিলাম, সেটা হচ্ছে রত্নগিরি এবং উদয়গিরি হচ্ছে জাজপুর ডিস্ট্রিক্টে, জগৎসিংপুরেও নয়, কটকেও নয়। তো ওড়িশা ডায়মন্ড ট্রায়াঙ্গেলের 2টো পয়েন্ট কভার করে ফেলেছি, ললিতগিরি এবং রত্নগিরি, আর বাকি রইল একটা উদয়গিরি। তো এবার আমরা যাবো সেই উদয়গিরি। নিচে যে নদীটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ব্রাহ্মণী নদী, এবং সামনে দৃশ্যটা শুধু দেখো, মাই গড। আর নিচে বোধহয় দেখো নৌকোয় মাছ টাছ ধরছে। তো আমরা ঢুকে গেলাম এখন উদয়গিরির রাস্তায়। বাঁদিকে রয়েছে পাহাড়। এখন আমরা এসে পৌঁছে গেছি উদয়গিরি, এবং এখানে কিন্তু সেরকম কিছু আমার চোখে পড়ছে না। এখানে মিউজিয়াম সেরকম কিছু নেই। এর ভেতরে রয়েছে মানে পুরনো বুদ্ধিস্ট মনাস্ট্রি কমপ্লেক্স রয়েছে, এবং সেখানে ওই একই রকম কিছু বৌদ্ধ স্থাপত্য কিছু রয়েছে এখানে, স্থাপত্য এবং কিছু শিল্পের নিদর্শন এখান থেকে দেখতে পাচ্ছি। এছাড়া সেরকম কিছু নেই, মানে তিনটে সাইটই অনেকটা একই রকম। তো সেই জন্য এখানে আর ঢুকছি না। তাছাড়া এমনিতেও আমাদের অনেকটা দেরিও হয়ে গেছে। তো চলো এখান থেকে আমরা এখন এগোই আমাদের আজকের গন্তব্য সপ্তশয্যা নেচার ক্যাম্পের উদ্দেশ্যে। আমাদের পারাদ্বীপ ভ্রমণ এখানেই শেষ হলো। তোমরা যারা ছোটোখাটো উইকেন্ড ট্রিপ করতে চাও, 1 দিন 2 দিন বা 3 দিনের, তারা কিন্তু পারাদ্বীপ চুজ করতে পারো। আশা করি তোমাদের ভালোই লাগবে। পারাদ্বীপ আমরা কীভাবে এক্সপ্লোর করেছি, পারাদ্বীপের দেখার কী আছে, সে সমস্ত কিছুর আইডিয়া তোমরা অলরেডি এতক্ষণে পেয়েই গেছো। আর পারাদ্বীপ তোমরা যারা আসবে এবং যদি তোমাদের মডার্ন হিস্ট্রিতে ইন্টারেস্ট থাকে, তাহলে কিন্তু একেবারেই ওড়িশার এই ডায়মন্ড ট্রায়াঙ্গেল মিস করো না। ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে আবার আগামী ভিডিওতে খুব সুন্দর একটা জায়গায়। ততক্ষণ টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই।